নিজের লোকসভা কেন্দ্রে 3টে সরকারি পদ থেকে আগেই ইস্তফা দিয়েছিলেন দেব। এবার সেই একই পদ অনুসরণ করলেন তৃণমূলের আরেক সেলিব্রিটি সাংসদ মিমি চক্রবর্তী। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনের পদ ছেড়েছেন বলেই খবর। জানা গেছে, নলমুড়ি গ্রামীণ হাসপাতাল এবং জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী সাংসদ। ইস্তফাপত্রে সাংসদ লিখেছেন 2019 থেকে 2024 পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপারসন হিসেবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সোমবার মিমি তার ইস্তফাপত্র পাঠিয়ে দেন স্বাস্থ্য ভবনে। জানা গিয়েছে, ভাঙড় 1 নম্বর ব্লকের নলমুড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং ভাঙড় 2 নম্বর ব্লকের জিরেনগাছা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন মিমি। টানা 4 বছরেরও বেশি সময় এই পদে থাকার পর সোমবার আচমকায় তিনি ইস্তফা দেন। কেন ইস্তফা দিলেন সে ব্যাপারে সংবাদ মাধ্যমকে কিছুই বলতে চাননি মিমি। লোকসভা ভোটের কয়েকদিন আগে সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের মতো হঠাৎ মিমির ইস্তফা দেওয়া নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক জল্পনা। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। ঘাটালের সাংসদ দেবের পর এবার তৃণমূলের আরেক সাংসদ যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী তিনিও কার্যত একই পথেই হাঁটলেন। কয়েকদিন আগেই দেব সরকারি একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, আর এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী তিনিও একাধিক সরকারি পদ থেকে ইস্তফা দিলেন। মিমি চক্রবর্তী ছিলেন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের 1 নম্বর ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে ভাঙড় 2 নম্বর ব্লকের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জিরানগাছা হাসপাতাল তারও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি। আর এই দুটি পদ থেকেই কার্যত সোমবার তিনি ইস্তফা দিয়েছেন। আর এই ইস্তফার পরই কার্যত কিন্তু নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি একইভাবে দেবের পথেই হাঁটলেন মিমি? তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে এর পেছনে সঠিক কী কারণ রয়েছে সে সম্পর্কে কিন্তু কোনো রকম মন্তব্য করতে চাননি মিমি চক্রবর্তী। তার প্রতিক্রিয়া এখনও আমরা পাইনি এবং তিনি কোনো সংবাদ মাধ্যমকেও এই ইস্তফার কারণ সম্পর্কে কোনো রকমভাবে মুখ খোলেননি। বিগত প্রায় 4 বছরের বেশি সময় ধরে মিমি চক্রবর্তী এই 2 হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে আসীন ছিলেন এবং তারপর হঠাৎ কেন কী কারণে তিনি এই চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সেটি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে এ নিয়ে কিন্তু রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে মিমি চক্রবর্তীর এই ইস্তফা নিয়ে মিমি চক্রবর্তী যেমন এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেনি, তেমনি স্থানীয় তৃণমূল নেতৃত্বও এ বিষয়ে কিন্তু কিছুই বলতে চাননি। কী কারণে অভিনেত্রী সাংসদ তিনি ইস্তফা দিলেন সেটি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে এর সঠিক কী কারণ রয়েছে সেটি সময় যত গড়াবে তবেই কিন্তু এই বিষয়টি আরও বেশি পরিষ্কার হবে এমনটা জানা যাচ্ছে। কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ 3টি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দেব। এরপরই তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কিনা সেটা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। শনিবার পর্যন্ত জল্পনা ছিল দেব রাজনীতি ছাড়ছেন, কিন্তু প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর জট কাটে। পরিষ্কার হয়ে যায় যে দেব আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন। তাৎপর্যপূর্ণভাবে আরও একটি ঘটনা ঘটে। ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব থেকে শঙ্কর দলুইকে সরিয়ে দেয় তৃণমূল। এই শঙ্কর দলুইকে নিয়ে দেবের আপত্তি ছিল বলে শোনা যায়। আর মনে হয় কোনো জল্পনাই এবার আর থাকলো না, ঘাটাল থেকেই লড়ছেন দেব। অভিনেতা তথা সাংসদ অন্তত নিজেই সে কথা জানালেন, আমি মমতা দিদি এবং অভিষেককে বলেছিলাম অনেকে লড়াই করছেন তাদের সুযোগ দিতে, কিন্তু দিদি আর অভিষেক চান আমি দাঁড়াই। আগামী দিনে ঘাটালকে আমি উন্নত দেখতে চাই। আমি সাংগঠনিক জায়গায় নাক গলাইনি, কিন্তু মানুষের জন্য চেষ্টা করব। কি বলছেন তৃণমূল সাংসদ দেব, আসুন শোনাই আপনাদের। থাকি বা না, আমি এটা বলছি আমি থাকবো না এবং এটা বলছি আমি থাকতে চাই। আমার পরিষ্কার ছিল, কিন্তু ভবিষ্যৎ আমার তো নিজের পার্টি নয়। সেকেন্ডলি ডেফিনেটলি আমি এবারে ভেবেছিলাম আমি এবার দাঁড়াবো না, এটা পরিষ্কার। কিন্তু কালকে মিটিংয়ের মধ্যে আমি ইনফ্যাক্ট এটাও বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে যারা পদের জন্য পোস্টের জন্য লড়াই করছে, কেউ মেয়ের জন্য, কেউ তার বান্ধবীর জন্য, কেউ তার বউয়ের জন্য, কেউ তার বাবার জন্য, কেউ তার ছেলের জন্য, আমি দিদিকেও বলেছিলাম এবং অভিষেককেও বললাম যে আমি চাই না গত 10 বছরে এমন কোনো কাজ করিনি যাতে আমার দলের নাম খারাপ হোক, অন্তত আমার জন্য। সবারই দায়িত্ব তো আমার না, কিন্তু আমার দায়িত্ব তো আমার জন্য যেন আমার দলের নাম যাতে না খারাপ হয়। এইবারে যদি আমি চলে যাই তাহলে দলের কোথাও যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি দলের হয়ে প্রচারটা করবো। আমার মনে হয় কি
প্রত্যেকটা দলে এরকম কর্মী থাকে যারা সমাবেশে যায়, মিটিংয়ে যায়, ব্রিগেডে যায়, 21শে জুলাইয়ে যায়, কিন্তু তার কোনো পদ পায় না, সম্মান ওরকমভাবে পায় না। তারা হয়তো পতাকা নিয়ে আসে, যখন তাদের নেতারা ওত নেয় তারা তাদের টিভিতে দেখে বা চার আড্ডা পেপারে পড়ে। আমি বলেছিলাম কি আমি তাদের মধ্যে একজন হতে চাই। আমি আমার দলের পিছন থেকে যা যা দলের মনে হয় কি আমাকে নিয়ে প্রচার করা যাক বা দলে যাতে ভালো হয় সেটা আমি করতে রাজি। কিন্তু অভিষেক এবং দিদি তারা আমাকে এমন একটা প্রস্তাব দেয় ঘাটালের মানুষের জন্য, ঘাটালের গত 60-70 বছরের স্বপ্ন। আমার মনে হলো কি এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই। আমাকে কালকে এমন কিছু কথা বলা হলো, এমন কিছু প্রমিস করা হলো, সেটা আমি বলবো না, কালকে হয়তো দিদি মঞ্চ থেকে বলবে এবং অভিষেক পরবর্তীকালে যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে রাজ্য সরকারের হাত ধরে, দিদির হাত ধরে। তো আমার মনে হলো কি আমি যেটা বলছিলাম কি আমার লাস্ট স্পিচে এটা ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যানটা অত্যন্ত জরুরি। সামনের যারা ঘাটালে থাকে তারা হয়তো বেশি বুঝতে পারবেন, আমরা যারা কলকাতায় থাকি বা শহরে থাকি বা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকি তারা হয়তো বুঝতে পারবেন না ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল এবং আমার মনে হয় সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল থেকে দাঁড়াবো এবং আমার বিশ্বাস কে সামনের টামে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথাও যেন সত্যি হতে চলেছে। পাশাপাশি দেব জানান 10 বছর ধরে চেষ্টা করেছে সিনেমার জগৎ আলাদা রাখার, কখনো রাজনীতির জন্য সিনেমাকে ছেড়ে দিইনি, ঘাটাল আমার মনের মধ্যে থাকবে। আবার সিনেমা তার কাছে রাজনৈতিক বক্তব্য ব্যক্ত করার মাধ্যম কিনা সেটা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, দেবের এত খারাপ দিন আসেনি যে রাজনীতির কথা বলতে সিনেমাকে ব্যবহার করব, কখনো সিনেমা অস্ত্র হিসেবে ব্যবহার করিনি। শুনুন কি বললেন এই বিষয়ে দেব। তুমি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি 10 বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছি আমার সিনেমা জগৎটাকে আলাদা রাখা এবং রাজনীতির জগৎটাকে আলাদা রাখা। আমি কোনোদিনও রাজনীতির জন্য সিনেমাকে ছেড়ে দিইনি এবং সিনেমার জন্য রাজনীতিকে কোনোদিন পিছনে রাখিনি। যখন যা দরকার ঘাটালে হয়েছে এবং আমার লাস্ট স্পিচও তাই বলেছি, আমি থাকি বা না থাকি, দাঁড়াই বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে থাকবে এবং যারা ভোট দিয়েছেন তারা নয়, যারা ভোট দেননি তারাও আমার কাছে ইম্পর্টেন্ট। সিনেমার জায়গায়, রাজনীতির জায়গায় দেবের এত খারাপ সময় আসেনি বা খারাপ দিন আসেনি যে আমার রাজনীতি কথা বলার জন্য আমি সিনেমাকে প্রয়োগ করি। আমার মনে হয় যেটা আমি নিজে বলতে পারি সেটার জন্য আমি সিনেমা ইউজ করতে চাই না। সিনেমা একটা এন্টারটেনমেন্ট মিডিয়াম, দর্শকের ভালো লাগার মিডিয়াম। যদি এটা প্রোপাগান্ডা ফিল্ম হতো বা আমি যদি আমার রাজনীতি বক্তৃতাগুলো যদি আমি সিনেমার মাধ্যমে প্রেজেন্ট করতাম তাহলে এটা 50 দিনে আমরা আসতে পারতাম না। আমার মনে হয় আজকে দর্শক খুব চালাক এবং তারা জানে কোন ছবিটা দেখতে হবে, কোন ছবিটাকে ভালো বলতে হবে। আমাদের সামনে এই কিছু বছরের মধ্যে অনেকগুলো প্রোপাগান্ডা ফিল্ম এসছে, তারা তাদের রাজনীতিক ব্যক্তিগত তারা কি ভালো লাগে কি খারাপ লাগে সেইগুলো তাদের সিনেমার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। সেই ছবিগুলোর অবস্থা আমরা জানি কি একটা দুটো ছবি হয়তো চলেছে, কিন্তু তার মানে এটা নাকি সবটাই চলবে। এবং দেব যদি নিজের ব্যক্তিগতভাবে যদি বলে, দেব অ্যাজ এ প্রোডাকশন হাউস, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর কোনোদিনও সিনেমাকে অস্ত্র হিসেবে ইউজ করিনি কি আমার রাজনীতি গোলটাকে ঠিক করার জন্য বা গোলটাকে সেট করার জন্য। সিনেমার মতো রাজনীতি। তবে আপাতত দেব যে ভোটে লড়াই করছেন মোটামুটিভাবে সেটা স্পষ্ট হলেও মিমি চক্রবর্তীর কেন এই সিদ্ধান্ত সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এরকম আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।